হ্যালো স্টুডেন্ট, আমি সৌভিক বণিক। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ফার্স্ট ট্র্যাক ব্যাচ নিয়ে চলে এসেছি। আজকে ফার্স্ট ট্র্যাক ব্যাচে যে চ্যাপ্টারটা শুরু এবং শেষ করব সেটা হচ্ছে লেজার অ্যাকাউন্টিং। তাহলে বেশি কথা না বলে লেজার অ্যাকাউন্টিং কি, কেন করি, কিভাবে করতে হয় সেটার দিকে চলো যাওয়া যাক। লেজার অ্যাকাউন্টিং আমরা বুঝবো, তবে তার আগে যেইটা জানা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লেজার অ্যাকাউন্টিং হচ্ছে একটা সেকেন্ডারি বুকস অফ অ্যাকাউন্ট। তোমরা দেখতে পাচ্ছ লেজার অ্যাকাউন্ট কি একটা সেকেন্ডারি বুকস অফ অ্যাকাউন্ট। তাহলে আমাদের প্রাইমারি বুকস অফ অ্যাকাউন্ট কি? প্রাইমারি বুকস অফ অ্যাকাউন্ট হচ্ছে জার্নাল এন্ট্রি। তাহলে আমরা একবার জার্নাল এন্ট্রিটাকে রিভাইজ করব এবং জার্নাল এন্ট্রি থেকে কি করে লেজার পোস্টিং করতে হয় সেটা কিন্তু আমরা শিখব। তাই জন্য আগে একটা কনসেপ্ট বিল্ডিং কোশ্চেন তোমাদের জন্য আমি রেডি করেছি। সেই কনসেপ্ট বিল্ডিং কোশ্চেনের মধ্যে দিয়ে আমরা প্রথমে জার্নালটাকে একবার রিভাইজ করে লেজার অ্যাকাউন্টিংটা আমরা কি করে করতে হয়, কি করে লেজার পোস্টিং করতে হয় আমরা কিন্তু শিখব। চলো যা যাক। চলে এসছে তোমাদের কনসেপ্ট বিল্ডিং কোশ্চেন। কনসেপ্ট বিল্ডিং কোশ্চেন যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস রিভাইজ করিয়ে দিই। আমরা জানি মডার্ন রুল অনুযায়ী অ্যাসেট এবং এক্সপেন্স যখন ইনক্রিজ করে তখন ডেবিট এবং যখন ডিক্রিজ করে তখন ক্রেডিট। তাহলে কি বলছি, অ্যাসেট এবং এক্সপেন্স যখন ইনক্রিজ করে তখন ডেবিট এবং অ্যাসেট এবং এক্সপেন্স যখন ডিক্রিজ করছে তখন কিন্তু ক্রেডিট। ঠিক সেইভাবেই ক্যাপিটাল, লাইবিলিটি এবং রেভিনিউ, ক্যাপিটাল, লাইবিলিটি এবং রেভিনিউ সেইগুলো যখন ইনক্রিজ করছে তখন সেটা হচ্ছে ক্রেডিট এবং সেগুলো যখন ডিক্রিজ করছে তখন সেটা কিন্তু ডেবিট। মডার্ন রুলের এইটুকুনি পার্ট তোমরা মাথায় রাখবে জার্নাল এন্ট্রি করার সময় এবং লেজার পোস্টিং করার সময়। আচ্ছা, আচ্ছা ফার্স্টে কি বলছে, রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এখানে রাম একটা ব্যবসা শুরু করছে যেটা 20 লাখ টাকা দিয়ে করছে। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে আমরা যখন অ্যাকাউন্টিং করি আমরা সবসময় এটাই মাথায় রাখি যে আমরা হচ্ছি যেটা কনসার্ন বা যে ফার্ম অথবা যে কোম্পানি তার অ্যাকাউন্টেন্ট। তাহলে আমরা যখন তার অ্যাকাউন্টেন্ট আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টেবিলিটি যা করব না কেন আমরা কোম্পানি, ফার্ম অথবা কনসার্নের চোখ দিয়ে দেখবো বা তার দিকের তরফ থেকে ভাববো। তাহলে এইখানে রামের যে ব্যবসা সেই ব্যবসায় সেই বিজনেসে কি হচ্ছে, টাকা আসছে। এখানে ক্যাশ, ক্যাশ কি আমাদের কাছে অ্যাসেট, ক্যাশ অ্যাসেট। আর আমি কি শিখিয়েছি, ক্যাশ অ্যাসেট বা যে কোনো ধরনের অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট হয় এবং ডিক্রিজ হলে ক্রেডিট হয়। ঠিক আছে, আর ক্যাপিটাল কি, ক্যাপিটাল কিন্তু এখানে হচ্ছে আমার ফার্মের কাছে এক ধরনের লাইবিলিটি, মানে যেইটা আমি রাম মানে অর্থাৎ যে কোম্পানির ওনার আছে তার থেকে পেয়েছি, যেহেতু কোম্পানি এবং তার ওনার দুজনে আলাদা। তো ক্যাপিটাল ইনক্রিজ করলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে জার্নাল এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 20 লাখ 20 লাখ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট তারপর বলছে ফার্ম পারচেজ মেশিনারি ইন ক্যাশ ফর ₹3 লাখ। ফার্ম কি করছে, একটা মেশিনারি পারচেজ করছে 3 লাখ টাকা দিয়ে। খুব ভালো করে বুঝবে, মেশিনারি একটা অ্যাসেট, ক্যাশ একটা অ্যাসেট। মেশিনারি আসছে অথবা ইনক্রিজ করছে, তাহলে অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট এবং ক্যাশ সেটাও একটি অ্যাসেট, সেটা ডিক্রিজ করছে ক্রেডিট। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 3 লাখ 3 লাখ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 3 লাখ 3 লাখ। বোঝা গেছে? আমরা কোনো তাড়াহুড়ো করবো না, খুব তাড়াতাড়ি শিখে যাব।
এরপর ফার্ম পারচেস এ ফার্নিচার ফর রুপিস 2,50,000। তাহলে ফার্ম পারচেস করেছে, কি পারচেস করেছে, একটা ফার্নিচার পারচেস করেছে 2,50,000-এ। এখানে তো বলা নেই যে ক্যাশে কিনেছে বা ধারে কিনেছে। যদি পরীক্ষার সময় এরকম কোনো এন্ট্রি আসে, আমরা কিন্তু সেটাকে ট্রিট করব সেটা ক্যাশেই কেনা হয়েছে। তাহলে আমাদের কাছে ফার্নিচার একটা অ্যাসেট আর ক্যাশ একটা অ্যাসেট। তাহলে কি হচ্ছে, ফার্নিচার যে অ্যাসেটটা আছে সেটা কিন্তু ইনক্রিজ করছে। তাহলে ফার্নিচার যখন ইনক্রিজ করছে, বারবার বলছি কি হবে, অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হবে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ, ক্যাশও আমাদের কাছে একটা অ্যাসেট, সেটা ডিক্রিজ করছে। ক্যাশ কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। আমরা জানি অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট হয়। তাহলে জার্নাল এন্ট্রিটা কি এলো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। জার্নাল এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 2.5 লাখ টু ক্যাশ অ্যাকাউন্ট। বোঝা গেছে? আচ্ছা, আমরা এবার নেক্সট এন্ট্রিতে যাব। নেক্সট জার্নাল এন্ট্রি কি বলছে, বলছে ফার্ম পারচেস গুডস পারচেস ইন ক্যাশ ফর রুপিস 10 লাখ। ফার্ম তার ব্যবসার জন্য গুডস কিনেছে, সেইটা 10 লাখ টাকা দিয়ে কিনেছে। তাহলে ফার্মের কাছে একটা অ্যাসেট সেটা হচ্ছে গুডস, আর একটা অ্যাসেট সেটা হচ্ছে ক্যাশ। গুডস কি হচ্ছে, ইনক্রিজ করছে, কিনছি, পারচেস করছি গুডস, গুডস ইনক্রিজ হচ্ছে। তাহলে কি বলেছি, যখনই অ্যাসেট ইনক্রিজ করবে তখন ডেবিট হবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ সেটা ডিক্রিজ করছে, ক্যাশ সেটা ডিক্রিজ করছে, এটাও অ্যাসেট ডিক্রিজ করছে, ডিক্রিজ হলে ক্রেডিট। জার্নাল এন্ট্রি কি দাঁড়াচ্ছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। স্যার কেন পারচেস অ্যাকাউন্ট হচ্ছে, গুডস অ্যাকাউন্ট কেন নয়? মাথায় রাখবে, কোম্পানির যখন অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং হয় তখন নির্দিষ্ট গুডসের কিন্তু নাম মেনশন করা থাকে, আর তারা যখন এন্ট্রি করে তখন সেই নির্দিষ্ট গুডসের নামের ভিত্তিতেই কিন্তু এন্ট্রিটা করে, যেরকম মেশিনারি, ফার্নিচার বা বাকি অ্যাসেটের ক্ষেত্রে করে। এইখানে তোমাদের এখন প্র্যাকটিস লেভেলে এখানে আলাদা করে কোনো গুডসের নাম মেনশন করা হয় না, সেই কারণে ওভারঅল গুডসটাকে এখানে শো করে। তাই জন্য গুডস অ্যাকাউন্ট আমরা না বলে আমরা সেটাকে পারচেস অ্যাকাউন্ট বলে ট্রিট করি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 10 লাখ 10 লাখ। আমরা খুব তাড়াতাড়ি এগাচ্ছি, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে জার্নাল এরপর লেজারটাও শিখে নেব। আচ্ছা, এরপর বলছে গুডস পারচেস ইন ক্রেডিট ফ্রম স্যাম ফর রুপিস 80,000। মানে গুডস পারচেস করা হয়েছে, কার থেকে পারচেস করা হয়েছে, স্যামের থেকে। তাহলে মাল এখানে ধারে কেনা হয়েছে বোঝা যাচ্ছে, কার থেকে কেনা হয়েছে, স্যামের থেকে। তাহলে স্যামের থেকে যখন ধারে মাল কেনা হচ্ছে, স্যাম আমার ক্রেডিটার হয়ে যাচ্ছে। তাহলে এখানে দুটো অ্যাকাউন্টস কি কি আসছে, একটা হচ্ছে পারচেস অর্থাৎ যেটা গুডস কে রিপ্রেজেন্ট করছে, আর একটা হচ্ছে স্যাম অর্থাৎ যে আমাদের ক্রেডিটার অর্থাৎ লাইবিলিটি। তাহলে আমি আগে পারচেসটা বলবো। গুডস আসছে, পারচেস করলে গুডস আসছে, তাহলে অ্যাসেট আমার ইনক্রিজ করছে। কি বলেছি, অ্যাসেট ইনক্রিজ ডেবিট। গুডস আসছে, গুডস আসছে, পারচেস হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। বোঝা গেল? এরপর কি পড়ে রইল, স্যাম অর্থাৎ ক্রেডিটার। ক্রেডিটারকে আমাদের লাইবিলিটি, ক্রেডিটারকে আমাদের লাইবিলিটি ইনক্রিজ করছে, স্যামকে তো আমায় টাকা দিতে হবে। আমার বুকস অফ অ্যাকাউন্টে স্যামের যে ভ্যালুটা সেটা তো 80,000 দিয়ে ইনক্রিজ করতে হবে। তাহলে স্যাম যদি ইনক্রিজ করে মানে আমার লাইবিলিটি যদি বাড়ে তাহলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে কি বোঝা যাচ্ছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু স্যাম কত টাকার আছে, 80,000 টাকা দিয়ে এন্ট্রি পোস্টিং হবে জার্নালে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু স্যাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু স্যাম অ্যাকাউন্ট।
যেটা করাচ্ছি সেটা সঙ্গে সঙ্গে খাতায় প্র্যাকটিস করতে থাকো, এবং যেইটা এখন এখানে বোর্ডে শো হচ্ছে দরকার হলে ভিডিওটা একটু পজ করে নাও, করে যতটা পার্ট কভার হয়েছে ততটা জার্নাল এন্ট্রিগুলো আগে পোস্টিং করে নাও, কারণ জার্নাল এন্ট্রি পোস্টিং না করলে তোমরা কিন্তু লেজার অ্যাকাউন্টিংটা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তারপর বলছে 30,000 পেড ইন ক্যাশ টু স্যাম। 30,000 পেড ইন ক্যাশ টু স্যাম। স্যামকে 30,000 টাকা ক্যাশে দেওয়া হয়েছে, মানে যে ধারে মালটা কেনা হয়েছিল এবার কি করা হচ্ছে, 30,000 টাকা ক্যাশে দেওয়া হলো। তাহলে ভালো করে বোঝো, আমাদের এখানে দুটো অ্যাকাউন্ট কি কি হচ্ছে, একটা হচ্ছে স্যাম অর্থাৎ যে আমার ক্রেডিটার আর লাইবিলিটি, আর একটা হচ্ছে আমার ক্যাশ যেটা হচ্ছে অ্যাসেট। তাহলে ক্যাশ, আগে অ্যাসেটটা বলি, ক্যাশ যেটা অ্যাসেট সেটা কি চলে যাচ্ছে, স্যামকে টাকা দিচ্ছি, স্যামকে টাকা দিচ্ছি, ক্যাশ চলে যাচ্ছে, মানে আমার অ্যাসেট যেটা আছে সেটা আমার কি হচ্ছে না ডিক্রিজ হচ্ছে। তো ক্যাশ যেটা চলে যাচ্ছে তার জন্য অ্যাসেটটা কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে। এই যে অ্যাসেট ডিক্রিজ হলো, তাহলে অ্যাসেট কি হবে ডিক্রিজ হলে, ক্রেডিট। বোঝা গেছে? তাহলে অ্যাসেট ডিক্রিজ হচ্ছে ক্রেডিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর স্যাম, স্যাম কে ছিল আমার লাইবিলিটি, ক্যাশ দিলে লাইবিলিটিও তো কমে যাচ্ছে, আমার দায় কমে যাচ্ছে। কত টাকা দিয়ে কমছে, 30,000 টাকা দিয়ে কমছে। তাহলে স্যাম যদি কমে যায় মানে লাইবিলিটি যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডেবিট। বোঝা গেছে? তাহলে স্যাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, লাইবিলিটিও কমছে, ক্যাশও কি হচ্ছে না কমছে। স্যাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 30,000 30,000। এরপর দেখো বলছে 20,000 পেড ইন ক্যাশ টু স্যাম, আরো 20,000 টাকা স্যামকে আরো কিছুদিন বাদে দেওয়া হয়েছে। আমরা এক্ষুনি শিখলাম, তাহলে কি হবে এটা জার্নাল এন্ট্রি, স্যাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 20,000 টাকা, 20,000 টাকা করে আমরা পোস্টিং কিন্তু করে দেবো। টু ক্যাশ 20,000 20,000। এখানে ন্যারেশন কিন্তু লেখা আছে, আমি মনে করে নেবো যে ফার্স্ট ট্র্যাক ব্যাচে যেহেতু ক্লাস চলছে তোমরা ন্যারেশন লিখতে জানো, ন্যারেশন লেখাও আছে, তোমরা ভিডিও পজ করে লিখে নিতে পারো ন্যারেশন কি করে লিখতে হয়। এখন আমরা সেটা ফোকাস করবো না, কারণ আমরা লেজার অ্যাকাউন্টিং এর ফার্স্ট ট্র্যাক ব্যাচে আসি। আচ্ছা, এরপর বলছে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক 3 লাখ। 3 লাখের ক্যাশ কিন্তু ব্যাংকে ডিপোজিট হয়েছে। এবার ভালো করে বুঝবে, ব্যাংক আমার কাছে অ্যাসেট, ক্যাশ আমার কাছে অ্যাসেট। ব্যাংক যে অ্যাসেটটা সেটা 3 লাখ দিয়ে কি হচ্ছে ইনক্রিজ করছে, ঠিক আছে? তাহলে অ্যাসেট ইনক্রিজ করলে কি দেখিয়েছি, অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ বলে যে অ্যাসেটটা সেটা আমার 3 লাখ দিয়ে ডিক্রিজ করছে, তাহলে যখন ডিক্রিজ করছে তো অ্যাসেট ডিক্রিজ করলে কি হয়, ক্রেডিট হয়। বোঝা গেল? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট, কোনো চিন্তা নেই, খুব ইজি, আরামসে হয়ে যাবে। তাহলে জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 3 লাখ 3 লাখ। আচ্ছা, এরপরে বলছে গুডস সোল্ড ফর ক্যাশ 7 লাখ, ঠিক আছে? তাহলে 7 লাখ টাকা দিয়ে ক্যাশের বিনিময়ে আমি মাল বিক্রি করে দিয়েছি, অর্থাৎ এখানে ফার্ম মাল বিক্রি করে দিয়েছে। তাহলে ভালো করে বুঝবে, সেল সেটা হচ্ছে আমার কাছে রেভিনিউ নেচার, আর ক্যাশ সেটা হচ্ছে আমার কাছে অ্যাসেট। কি বলেছি, রেভিনিউ বাড়লে ক্রেডিট হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। অ্যাসেট বাড়ছে যখন ডেবিট, আর রেভিনিউ বাড়ছে যখন ক্রেডিট। বোঝা গেল? মাথা ঠান্ডা করো। তাহলে জার্নাল এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে, জার্নাল এন্ট্রিটা এটা দাঁড়াচ্ছে যে ক্যাশ অ্যাকাউন্ট যেটা হচ্ছে সেটা অ্যাসেট ইনক্রিজ করছে ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, কারণ সেল হচ্ছে রেভিনিউ, সেটাও ইনক্রিজ করছে তো সেটা তাই ক্রেডিট হচ্ছে। ক্যাশও ইনক্রিজ করছে, রেভিনিউ ইনক্রিজ করছে, ক্যাশ ইনক্রিজ করছে অ্যাসেট ডেবিট, রেভিনিউ ইনক্রিজ করছে সেটা হচ্ছে
ক্রেডিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, 7 লাখ ক্যাশ সেলের জার্নাল এন্ট্রি পোস্টিং করে দিলাম। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো জার্নাল এন্ট্রিটা কি আছে, গুডস সোল্ড অন ক্রেডিট টু ধনী ফর 2 লাখ। মানে মাল আমরা তো বিক্রি করেছি, কাকে বিক্রি করেছি, ধনীকে বিক্রি করেছি। তার মানে ধনীকে আমরা ধারে মাল বিক্রি করেছি, মানে ধনীও ধারে মাল কেনে। ধনীকে আমরা ধারে মাল বিক্রি করেছি এবং কত টাকা মাল বিক্রি করেছি, 2 লাখ টাকার মাল বিক্রি করেছি। তো এই যে 2 লাখ টাকার মাল আমি বিক্রি করলাম, কাকে বিক্রি করলাম, ধনীকে বিক্রি করলাম। তাহলে দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেল যেটা হচ্ছে রেভিনিউ নেচার, আর একটা হচ্ছে ধনী অর্থাৎ যে আমার ডেটার, যার থেকে আমি টাকা পাবো সে হচ্ছে আমার অ্যাসেট। তাহলে ধনী ইনক্রিজ করছে, অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, এবং রেভিনিউ সেটাও ইনক্রিজ করছে, তো ক্রেডিট। তাহলে ধনী অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ধনী অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ। আমরা জার্নাল এন্ট্রির লাস্ট এন্ট্রিতে চলে এলাম। এরপর আমরা লেজার পোস্টিং শিখবো। ক্যাশ রিসিভ ফ্রম ধনী, ধনীর থেকে টাকা পাওয়া গেছে, কত টাকা পাওয়া গেছে, 1.5 লাখ টাকা পাওয়া গেছে। ধনীর থেকে কত টাকা পাওয়া গেছে, 1.5 লাখ টাকা পাওয়া গেছে। তাহলে আমার কাছে দুটো অ্যাকাউন্ট তৈরি হচ্ছে এখানে, একটা হচ্ছে ধনী, একটা হচ্ছে ক্যাশ। ধনীও আমার কাছে অ্যাসেট যেহেতু সে ডেটার, ক্যাশও আমার কাছে অ্যাসেট। ক্যাশ আসছে, তো ক্যাশ আনলে একটা অ্যাসেট বাড়ছে, ক্যাশ ইনক্রিজ করছে, তাহলে ডেবিট। ধনী অ্যাকাউন্ট সেও আমার কাছে অ্যাসেট, ডিক্রিজ করছে, ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ধনী অ্যাকাউন্ট। বোঝা গেল? এইটা করে আমাদের জার্নাল এন্ট্রি কমপ্লিট হলো। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ধনী অ্যাকাউন্ট 1.5 লাখ 1.5 লাখ। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি। এবার যদি আমি তোমাদেরকে বলি যে বলো আজকে এই যে 20 তারিখ, এই যে 20 তারিখ অবধি এন্ট্রি আমরা করলাম, 20 তারিখের পর মানে 21 তারিখে দাঁড়িয়ে আমার কাছে ক্যাশ কত আছে, আমার কাছে মেশিনারির ভ্যালু কত আছে, আমার কাছে ফার্নিচারের ভ্যালু কত আছে, আমার ক্রেডিটার কত পড়ে রয়েছে, আমার ডেটার কত পড়ে রয়েছে, সেটা কি তুমি আমাকে জার্নাল এন্ট্রি থেকে বলতে পারবে, বা তোমরা জার্নাল এন্ট্রি থেকে বলতে পারবে? সেটা বলাটা হবে অনেক সময় সাপেক্ষ, কারণ আমাদেরকে তখন যোগ বিয়োগ করতে হবে, প্রতিটা জার্নাল এন্ট্রি দেখতে হবে। কিন্তু আমি যদি জার্নাল না দেখে চট করে বলতে চাই যে ফার্নিচারের এখন ব্যালেন্স কত, মেশিনারির এখন ব্যালেন্স কত, বা আমার কাছে ক্যাশ কত পড়ে রয়েছে, তাহলে আমাদেরকে বানাতে হবে লেজার অ্যাকাউন্টিং। জার্নাল এন্ট্রি হচ্ছে আমাদের প্রথম ধাপ, এবং সেখান থেকে আমরা লেজার অ্যাকাউন্টিংটা পোস্টিং এই কারণেই করি যাতে আমরা খুব সহজে কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডের এন্ডে, আমরা নির্দিষ্ট সময়ের এন্ডে আমরা জানতে পারি কোন অ্যাকাউন্টে আমার কত ব্যালেন্স পড়ে রয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা লেজার পোস্টিং চলে আসব। প্রথমে আমরা লেজার পোস্টিং এ ক্যাশ অ্যাকাউন্ট বানাবো। একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং এরপর থেকে শান্ত হয়ে যাও। এইটা হচ্ছে ক্যাশের ডেবিট সাইড, আর এইটা হচ্ছে ক্রেডিট সাইড। ঠিক আছে, আমরা কি শিখলাম, বারবার বলেছিলাম এটা মাথায় রাখতে, যে অ্যাসেট ক্যাশ যে অ্যাকাউন্টটা, আগে আমরা অ্যাকাউন্টটা কি নেচারের অ্যাকাউন্ট সেটা দেখবো, সেটা অ্যাসেট, সেটা এক্সপেন্স, ক্যাপিটাল, রেভিনিউ, লাইবিলিটি কি সেটা আগে সেটা দেখবো। তারপর সেটা ডেবিট হলে মানে ইনক্রিজ কখন হবে, ইনক্রিজ হলে কি হবে, আর ডিক্রিজ কখন হবে, ডিক্রিজ হলে কি হবে, সেটা আমরা জানবো। সেইটা জানার পর আমরা লেজার পোস্টিং করব। তাহলে আমরা জানি অ্যাসেট ডেবিট কখন হবে, যখন ইনক্রিজ করবে, আর ক্রেডিট কখন হবে,
যখন ডিক্রিজ করবে। তাহলে ক্যাশ যতবার ইনক্রিজ করবে, যতবার ক্যাশ ইনক্রিজ করবে ততবার কিন্তু আমরা এই ঘরটায় কিনা আমরা এন্ট্রি করব, দেখা যাচ্ছে। আর যতবার ডিক্রিজ করবে মানে আমার ব্যবসা থেকে ক্যাশ চলে যাবে ততবার কিন্তু আমরা এই ঘরটায় এন্ট্রি করব। বোঝা গেল? এবার আমি এন্ট্রি তো করব, কিন্তু লেজার পোস্টিং এর একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি, যে যার অ্যাকাউন্টস, এটা কার অ্যাকাউন্ট, এটা হচ্ছে গিয়ে ক্যাশের অ্যাকাউন্টস, এটা ক্যাশের অ্যাকাউন্ট। তো ক্যাশের যে অ্যাকাউন্টস, ক্যাশের অ্যাকাউন্টসে কিন্তু ক্যাশ অ্যাকাউন্টস বসবে না। সবসময় যার অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রিতে তার বিপরীত যে অ্যাকাউন্টটা আছে তার নাম দিয়ে পোস্টিং হবে। জানি একটুখানি ঘেটে যাচ্ছে বিষয়টা, তবে একটা দুটো তিনটে চারটে করে যখন আমরা আস্তে আস্তে লেজার পোস্টিং করতে থাকবো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা আগে আইডেন্টিফাই করব যে আমার কতগুলো জার্নাল এন্ট্রিতে ক্যাশ আছে। এটাতে ক্যাশ আছে ফার্স্ট জার্নাল এন্ট্রিতে, সেকেন্ড জার্নাল এন্ট্রিতে ক্যাশ আছে, ফার্নিচার অর্থাৎ থার্ড জার্নাল এন্ট্রিতেও ক্যাশ আছে, তারপরে গুডস পারচেজ এটাতেও ক্যাশ আছে, স্যামকে টাকা দিতে হয়েছিল এটাতেও ক্যাশ আছে, ব্যাংকে টাকা ডিপোজিট করা হয়েছিল এখানে ক্যাশ আছে, ক্যাশ সেলস হয়েছিল এখানে আছে, ধনী থেকে ক্যাশ পাওয়া গেছিল এখানে আছে। তার মানে আমার এতগুলো জার্নাল এন্ট্রি থেকে আমায় কি করতে হবে, হ্যাঁ, এতগুলো জার্নাল এন্ট্রি থেকে আমায় কি করতে হবে, আমায় লেজার পোস্টিং কিন্তু করতে হবে। তো প্রথম জার্নাল এন্ট্রি কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তোমরাই বলো, এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, অর্থাৎ ক্যাশ তো এসছে ব্যবসায়। তাহলে ব্যবসায় যখন ক্যাশ এসছে এর পোস্টিং আমরা কোন দিকে করব, এর পোস্টিং আমরা করব কিন্তু ডেবিট সাইডে। কিন্তু ডেবিট সাইডে গিয়ে কি আমি ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখতে পারবো না? কেন পারবো না? কারণ লেজার বলছে যে যার অ্যাকাউন্ট তার নিজের নাম সেই অ্যাকাউন্টে বসে না, অর্থাৎ ক্যাশের বিপরীতে যে থাকছে অর্থাৎ ক্যাপিটাল, আমরা তার নামে পোস্টিংটা করব। তাহলে কি পোস্টিং হবে, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে আমরা পোস্টিং করব টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে চলে এসেছি এবং পোস্টিং হচ্ছে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 20 লাখ। খুব ইজি, দুটো দেখো তিনটে দেখো, আস্তে আস্তে পোস্টিং গুলোকে বোঝার চেষ্টা করো, খুব সহজেই বুঝতে পেরে যাবে। তারপর দেখো কি আছে সেকেন্ড জার্নাল এন্ট্রিটা, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এখানে ক্যাশ ক্রেডিট, অর্থাৎ মেশিনারি কেনার জন্য আমার ক্যাশ চলে গেছে, খরচা হয়েছে। কি বলেছিলাম, অ্যাসেট খরচা হলে ক্রেডিট হয় এবং এটার পোস্টিং সবসময় হবে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে। তাই ক্রেডিট সাইডে আসবো, আর পোস্টিং কি হবে, বাই মেশিনারি। পোস্টিং হবে সবসময় অপোজিট নামটা দিয়ে। বুঝতেই পারছো দুটো জার্নাল এন্ট্রি। এরপর আমরা চলে আসবো পরের জার্নাল এন্ট্রিটায়। তারপরে দেখো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এখানেও কিন্তু ক্যাশ আমার যাচ্ছে, তাহলে এটা আমার ক্রেডিট সাইডে পোস্টিং হবে। আর অপোজিট অ্যাকাউন্টটার নাম কি আছে, ফার্নিচার অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে পোস্টিং কি করব, বাই ফার্নিচার অ্যাকাউন্ট। যেটা ভ্যালু আছে সেই ভ্যালুগুলোই বসাবে। আচ্ছা, এরপর জার্নাল এন্ট্রি কি আছে, এরপর আছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আবার পারচেস করার জন্য ক্যাশ আমার চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা ক্যাশের ক্রেডিট সাইডে গিয়ে কি জার্নাল এন্ট্রিতে কি পোস্টিং করব, লেজারে বাই পারচেস। চলো পোস্টিং করা যাক, বাই পারচেস অ্যাকাউন্ট 10 লাখ দিয়ে পোস্টিং করলাম। তারপরে এখানে হয়ে গেছিল, নেক্সট হচ্ছে স্যাম। স্যামকে টাকা দেয়া হয়েছিল দুবার, একবার 30,000 টাকা দেওয়া হয়েছিল, একবার 20,000 টাকা দেওয়া হয়েছিল। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আবার কমে যাচ্ছে, মানে ভ্যালু কমছে ক্যাশের, অর্থাৎ ক্রেডিট হচ্ছে। তাহলে আবার আমরা কিন্তু ক্যাশের ক্রেডিট সাইডে গিয়ে বাই স্যাম বলে এন্ট্রি করব। একবার 30,000 পোস্টিং দেখাবো, একবার 20,000 পোস্টিং দেখাবো। বাই স্যাম 30,000 আর 20,000। তারপর স্যামকে টাকা দেওয়ার পর আমাদের কাছে ব্যাংক
আর টু ক্যাশ ছিল, অর্থাৎ ব্যাংকে আমরা কি করেছিলাম, টাকা জমা দিয়েছিলাম। তো আবার ক্যাশ কমে গেছে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে গিয়ে তাহলে কি হবে, বাই ব্যাংক। বোঝা গেছে? যতবার ক্যাশ কমবে ততবার আমরা ক্যাশের ক্রেডিট সাইডে গিয়ে তার পোস্টিং করব, আর যতবার ক্যাশ আসবে ততবার আমরা কিন্তু ডেবিট সাইডে গিয়ে পোস্টিং করব। আর পোস্টিং সবসময় হবে অপোজিট যে অ্যাকাউন্টটা আছে তার নামে। এর পেছনে কি কারণ আছে আমি পুরো এই লেজার পার্টটা করে তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, হয়ে গেল। আর তারপর আছে ক্যাশ সেলস, তার মানে সেল করার বিনিময়ে ক্যাশ এসছে, ইনক্রিজ হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে কি বসবে, টু সেল, টু সেল। আচ্ছা, তারপরে লাস্ট এন্ট্রি কি ছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ধনী অ্যাকাউন্ট, মানে ধনীর থেকে ক্যাশ পাওয়া গেছিল, এখানে ক্যাশ আবার ইনক্রিজ হয়েছে, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে কি বসবে, টু ধনী অ্যাকাউন্ট বসবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি যে কেন যে লেজারের কি প্রয়োজনীয়তা পড়েছে, যে এই অপোজিট নামটাকেই কেন এখানে লেখা হচ্ছে। খুব ভালো করে বুঝবে, যখন তোমরা নিজেরা কোনো খাতা মেনটেন করো এবং কারোর থেকে কোনো টাকা পয়সা পাও, ঠিক আছে, তখন আমরা তার নাম দিয়ে পোস্টিং করি, নাকি আমরা লিখি যে ক্যাশ এসে গেছে। কারণ আমরা যখন পরবর্তীকালে সেগুলোকে চেক করব, বা আমরা যদি কোনো নির্দিষ্ট কোনো এন্ট্রি সম্বন্ধে আমাকে জানতে হয়, তখন যেন আমি জানতে পারি যে এই এন্ট্রিটা কিসের এগেইনস্টে হয়েছিল। যেরকম এখানে দেখা যাচ্ছে টু ক্যাপিটাল। আজকে যদি আমাকে ব্যবসায় কেউ বলে যে এখানে 20 লাখ টাকা কেন এসছে, আমি তাকে বলতে পারবো যে এটা ক্যাপিটালে আনা হয়েছিল ব্যবসায়, তার জন্য 20 লাখ টাকা এসছে। আমার যদি বলে এই 7 লাখ টাকাটা কেন এসছে, আমি তাদেরকে বলতে পারবো যে সেল যেহেতু হয়েছে সেই কারণে 7 লাখ টাকা এসছে। আমায় যদি বলা হয় যে এই 3 লাখ টাকা কেন খরচা হয়েছে, আমি বলতে পারবো যে মেশিনারি কেনা হয়েছিল তার জন্য 3 লাখ টাকা খরচা হয়েছে। কেউ যদি বলে ফান্ড এই 2.5 লাখ টাকা কেন খরচা হয়েছে, আমি সেম ভাবে বলতে পারবো যে ফার্নিচার কেনা হয়েছিল বলে 2.5 লাখ টাকা খরচা হয়েছে। তাহলে বোঝা গেল কেন অপোজিট অ্যাকাউন্টিং এর পোস্টিংটা আমরা করি। এটা দুটো কারণ, একটা হচ্ছে যে ক্যাশ বা যে কোনো অ্যাকাউন্টের নিজের নামটা সেই অ্যাকাউন্টে পোস্টিং হয় না, এটা রুল। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা বুঝতে পারি যে এবং রেকগনাইজ করতে পারি যে কিসের ভিত্তিতে এই খরচাটা হয়েছে বা কি কারণে এটার এন্ট্রিটা এখানে করা হয়েছিল। বোঝা গেছে? এরপর আমরা বাকি লেজার পোস্টিং গুলো করব। আমাদের অলরেডি ক্যাশ হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্টের এবার কি হয়েছে, মেশিনারি আমার কাছে এসছে, তাহলে আমরা যখন এবার মেশিনারি অ্যাকাউন্টের ভিত্তিতে দেখব, তাহলে মেশিনারি এখানে ডেবিট হয়েছে, মেশিনারি এখানে ডেবিট হয়েছে, তাহলে মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে আমরা কি লিখবো, টু ক্যাশ। সেম ভাবে যেরকম ক্যাশ ডেবিট হচ্ছিল, ক্যাশ বাড়লে সবসময় আমরা ডেবিট সাইডে পোস্টিং করছিলাম, মেশিনারিও বাড়ছে, তার জন্য আমরা তার ডেবিট সাইডে পোস্টিং করব টু ক্যাশ। বোঝা গেল? ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, দেখো ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কি পোস্টিং হলো, বাই মেশিনারি। আর ঠিক উল্টো মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট সাইডে কি পোস্টিং হলো, টু ক্যাশ। বোঝা যাচ্ছে? এরকম ভাবেই কিন্তু লেজার পোস্টিং হয়েই থাকে, মানে এরকম ভাবে দুটো বুকে লেজার পোস্টিং কিন্তু একদম একসাথে চলতে থাকে। মেশিনারির পর কি ছিল, ফার্নিচার ছিল। তাহলে ফার্নিচার যখন ব্যবসায় এসছিল তখন ফার্নিচার অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছিলাম, তাহলে ক্যাশের ভিত্তিতে ফার্নিচার কেনা হয়েছিল, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে আমরা কি পোস্টিং করব, টু ক্যাশ। ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে আমরা পোস্টিং করে দেবো টু ক্যাশ, 2.5 লাখ টাকা, কোনো সমস্যা নেই। এবং আমি বাই ব্যালেন্স সিডি এখানে কি লেখা আছে এইগুলোতে আসবো, আগে তোমাকে আমি শেখাচ্ছি লেজার পোস্টিংটা কি করে হয়, তারপরে এই ব্যালেন্সিং কি হয় সেই ব্যাপারটা আমি আসছি পরে। এখন ওই দিকগুলো যেইটুকুনি পড়াচ্ছি শুধু সেইটুকুনিতে ফোকাস করো। তারপরে কি ছিল, পারচেস করা হয়েছিল, গুডস পারচেস করা হয়েছিল, তাহলে গুডস বেড়ে গেছিল, তাহলে গুডস অর্থাৎ পারচেস অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে আমি কি লিখবো, টু ক্যাশ।
পারচেজ অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে লিখলাম টু ক্যাশ। পারচেজ যখন আমরা করেছিলাম শুধু ক্যাশে করেছিলাম কি, আমরা ধারেও মাল কিনেছিলাম। কার থেকে ধারে মাল কিনেছিলাম? স্যামের থেকে ধারে মাল কিনেছিলাম। তাহলে আমার কাছে মাল আসছে, তাহলে পারচেজ অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে আমরা টু স্যাম এই পোস্টিংটাও করব। বোঝা গেল? কারণ আমার কাছে পারচেজ করছি, গুডস আসছে, তো টু স্যাম অ্যাকাউন্ট 80,000 টাকা। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্টের পর কি ছিল জার্নাল এন্ট্রিতে দেখি। পারচেজ অ্যাকাউন্টের পর ছিল হচ্ছে স্যাম অ্যাকাউন্ট। স্যাম অ্যাকাউন্টকে আমরা কিছু টাকা ফেরত দিয়েছিলাম, এই যে এই দুটো জার্নাল এন্ট্রি। এই যে স্যাম অ্যাকাউন্টকে আমরা কি করেছিলাম, কিছু টাকা ফেরত দিয়েছিলাম। তো স্যাম অ্যাকাউন্টে যখন আমরা টাকা ফেরত দিচ্ছি, তাহলে স্যাম অ্যাকাউন্ট যে সে কি অ্যাকাউন্ট ছিল, নেচার কি ছিল, এতক্ষণ ধরে তো অ্যাসেট করছিলাম, স্যামের নেচার কি ছিল? স্যাম কিন্তু ছিল আমাদের ক্রেডিটার অর্থাৎ লাইবিলিটি। তাহলে লাইবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট হয়, ডিক্রিজ হলে ডেবিট হয়। তো স্যাম অ্যাকাউন্ট যতবার কমবে, স্যাম অ্যাকাউন্ট যতবার কমবে, কিসের এগেনস্টে কমবে? ক্যাশের এগেনস্টে কমবে। ঠিক আছে, তো যতবার কমবে ততবার আমরা তার ডেবিট সাইডে গিয়ে পোস্টিং করব, আর যতবার বাড়বে ততবার আমরা তার ক্রেডিট সাইডে গিয়ে পোস্টিং করব। তাহলে স্যাম অ্যাকাউন্ট কি হয়েছে? প্রথমে কমেছে, কারণ ক্যাশ দিচ্ছি স্যামকে। ঠিক আছে, তাহলে আমরা স্যাম অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে পোস্টিং করব হচ্ছে টু ক্যাশ। বোঝা গেল? কারণ এই ক্যাশের বিনিময়ে স্যাম অ্যাকাউন্ট কমছে। যদি স্যাম অ্যাকাউন্ট বাড়বে, যখন বেড়েছিল মানে পারচেজ করেছিলাম, তখন আমি তার জার্নাল এন্ট্রি কি করেছিলাম? বাই পারচেজ অ্যাকাউন্ট। বোঝা গেছে? তাহলে যখন বাড়ছে, আমার লাইবিলিটি যখন বেড়েছিল, তখন কিন্তু আমি তাকে ক্রেডিটারের মানে যে স্যাম আছে তার ক্রেডিট সাইডে পোস্টিং করেছিলাম। এবং যখন লাইবিলিটি কমছে, তখন কিন্তু আমি তাকে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ডেবিট সাইডে পোস্টিং করেছি। আচ্ছা, নেক্সট 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 আর কি আছে? স্যামের পর আছে ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ এসেছিল, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কি আমার অ্যাসেট নেচার। তাহলে ক্যাশ যখন এসছে মানে ব্যাংক যখন বেড়েছিল, তখন সেটাকে আমরা কি করব? ডেবিট করব, কারণ অ্যাসেট বাড়লে ডেবিট হয়। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যদি বাড়ে, তাহলে তার পোস্টিং কোন দিকে হবে? ডেবিট সাইডে হবে। ডেবিট সাইডে হবে মানে ডেবিট সাইডে আমি কি পোস্টিং করব? টু ক্যাশ। তো ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে আমি পোস্টিং করলাম টু ক্যাশ। আই গেস একটুখানি পরে চলছে এটা। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে গিয়ে তাহলে আমি কি পোস্টিং করলাম? টু ক্যাশ অ্যাকাউন্ট পোস্টিং করলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর ব্যাংকের পর কি ছিল? ব্যাংক অ্যাকাউন্টের পর ছিল হচ্ছে সেলস অ্যাকাউন্ট। আচ্ছা, সেলস কি? সেলস হচ্ছে রেভিনিউ। যতবার ইনক্রিজ করবে ক্রেডিট সাইডে আমরা পোস্টিং করব, যতবার ডিক্রিজ করবে ডেবিট সাইডে পোস্টিং করব। আর পোস্টিং কোন নাম দিয়ে করব? যে অ্যাকাউন্টটা অপোজিট আছে, কোনো সমস্যা নেই। তাহলে যখন সেল হয়েছে, সেল হয়েছে, তাহলে সেলের পোস্টিং কোন দিকে হবে? ক্রেডিট সাইডে হবে। ক্যাশ সেল যখন হয়েছে, তখন সেলের পোস্টিং এ গিয়ে কি হবে? বাই ক্যাশ, কারণ ক্রেডিট সাইডে বসছে। ঠিক আছে, ক্রেডিট সাইডে যাব সেলের, বাই ক্যাশ। আর যখন ধনির থেকে ধারে মাল কিনছে, মানে সরি, ধনীকে যখন ধারে মাল বিক্রি করছে, তখনও রেভিনিউ ক্রেডিট সাইডেই বসবে। ঠিক আছে, ক্রেডিট সাইডে তখন কি বসবে? টু ধনী, সরি বাই ধনী। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা থেকে রেকগনাইজ করতে পারছি যে ক্যাশে 7 লাখ টাকার মাল বিক্রি হয়েছে, আর ধনী অর্থাৎ ক্রেডিটে 2 লাখ টাকার মাল আমরা বিক্রি করেছি। বোঝা গেছে? এরপর আর কি রয়েছে বাকি? ধনী অ্যাকাউন্ট। ঠিক আছে, আর একদম উপরে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে কভার করতে ভুলে গেছিলাম, তো দুটো অ্যাকাউন্ট বাকি রয়েছে। ঠিক আছে, ক্যাপিটালের পোস্টিং করে দিই। ক্যাপিটাল মানে আমরা কি দেখেছি? ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তাহলে ক্যাপিটাল যদি বাড়লে ক্রেডিট হয়, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে গিয়ে কি পোস্টিং হবে? বাই ক্যাশ, কারণ ক্যাপিটাল বাড়ছে। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে গিয়ে পোস্টিং হচ্ছে বাই ক্যাশ।
ঠিক আছে, পোস্টিং হচ্ছে বাই ক্যাশ, বোঝা গেছে? আচ্ছা, আর রইল পরে ধনী অ্যাকাউন্ট। তাহলে ধনী অ্যাকাউন্টে কি হয়েছে, ধনী অ্যাকাউন্ট প্রথমে ডেটার মানে আমার অ্যাসেট যখন ক্রেডিট সেল হয়েছিল তখন ধনী অ্যাকাউন্ট বেড়েছিল, তাহলে সেটার পোস্টিং একটা হবে ধনী অ্যাকাউন্টে গিয়ে টু সেল 2 লাখ টাকার ধনী অ্যাকাউন্ট, ধনী অ্যাকাউন্ট, ধনী অ্যাকাউন্টে গিয়ে কি পোস্টিং হবে, টু সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, ধনী অ্যাকাউন্টে গিয়ে কি পোস্টিং হবে, টু সেলস অ্যাকাউন্ট, কত, 2 লাখ টাকা। আবার ধনী কি করেছিল, আমাদেরকে কিছু ক্যাশ ফেরত দিয়ে দিয়েছিল, 1.5 লাখ টাকা মতন ক্যাশ আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছিল। তাহলে ধনী যখন ক্যাশ ফেরত দিয়ে দিয়েছিল তখন তাহলে তার জার্নাল কি হবে, মানে অ্যাসেট সাইড কমে যাচ্ছে, তো ডিক্রিজ করছে, ক্রেডিট হবে। তাহলে ধনী অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে গিয়ে বাই ক্যাশ। এখানে আমাদের লেজার পোস্টিং শেষ হচ্ছে, কিন্তু লেজার পোস্টিংটা শিখে গেছি। এরপর আমরা শিখবো যে কিভাবে, আমি তো বলেছিলাম যে লেজার করে আমরা জানতে পারি যে সেইটার ব্যালেন্স কত পড়ে রয়েছে। ভালো করে দেখবে, ক্যাশ অ্যাকাউন্ট থেকে বোঝাই। ক্যাশ অ্যাকাউন্টে টোটাল ক্যাশ এসেছিল 28,50,000, ঠিক আছে, এবং আমার যাবতীয় খরচা হয়েছে, এইগুলো হচ্ছে সেই যাবতীয় খরচা যেগুলো আমার হয়েছে, ঠিক আছে। এই যে যাবতীয় খরচাগুলো হয়েছে, তারপর আমার কাছে যেই টাকাটা পড়ে রয়েছে সেটাই আমার ক্যাশ ব্যালেন্স, সেটাই এখানে ব্যালেন্সিং ফিগার হিসেবে 9,50,000 টাকা বসলো, ঠিক আছে। এটাই যদি ক্যাশ অতিরিক্ত খরচা হয়ে যেত তাহলেই আমার যতটা অতিরিক্ত খরচা হয়েছে সেটা এই সাইডে টু ব্যালেন্স বিডি বলে বসতো, মানে আমার ক্যাশ যত থাকার তার থেকে অতিরিক্ত খরচা হয়ে গেছে, সেটা নিশ্চয়ই কোনোভাবে ধারে হয়েছে বা কোনোভাবে কারোর থেকে নিয়ে করা হয়েছে, তো যাই হোক মোদ্দা কথা করা হয়েছে। এবার ক্যাশের পর আমরা মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্টে কোনো বলা হয়নি যে কিছু ক্ষতি হয়েছে বা কিছু হয়েছে, মেশিনারি অ্যাকাউন্ট সেল হয়েছে, পারচেজ হয়েছে, আর কিছু বলা হয়নি। তো মেশিনারি অ্যাকাউন্টের ভ্যালু যা ছিল সেটাই মেশিনারি অ্যাকাউন্টের ব্যালেন্সিং উল্টো দিকে চলে এসছে। এবং এটা মাথায় রাখবে, দুটো সাইড অর্থাৎ ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড কিন্তু সবসময় সেম হবে, যেই অ্যামাউন্টটার মধ্যে গ্যাপ থাকবে সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফিগার। আর সিডি কথার অর্থ হচ্ছে ক্যারেট ডাউন। ক্যারেট ডাউন মানে এই ব্যালেন্সটাই, এই 3 লাখ টাকা ব্যালেন্সটাই পরবর্তী সময়ে ব্যবসায় আমরা নিয়ে এগাবো, ঠিক আছে, এই ব্যালেন্সটা ধরেই আমরা পরবর্তী ব্যবসায় এগাবো। আচ্ছা, তারপরে ফার্নিচারেরও কিছু ছিল না, ফার্নিচারেরও সম্পূর্ণ ব্যালেন্সটা আমরা ক্রেডিট সাইডে পোস্টিং করে দেবো, 2.5 লাখ টাকা ব্যালেন্স দুদিকে মিলে গেল, 2.5 লাখ হয়ে গেল। এরপর পারচেস, পারচেস আমরা করেছিলাম এই সাইডে কোনো ব্যালেন্স, এক সেকেন্ড স্ক্রিনটা মনে একটু আটকে গেছে, এক সেকেন্ড, হ্যাঁ একটু সমস্যা হয়েছিল, যাই হোক ঠিক হয়ে গেছে। তো আমরা পারচেস সারা বছরে যেটা করেছিলাম সেইটা টোটাল ব্যালেন্সটাই কিন্তু আমাদের এই সাইডে চলে আসবে। আচ্ছা, এরপর স্যাম, স্যাম প্রথমে 80,000 টাকা ধারে তার থেকে মাল কেনা হয়েছিল এবং পরবর্তীকালে তাকে 30,000 টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবং 20,000 টাকা দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে স্যামের ব্যালেন্স আর কত পড়ে রইল, 50,000 টাকা পড়ে রইল, যেটা ব্যালেন্সিং ফিগার। দেখো দুটো সাইড আমাদের ম্যাচ করে যাচ্ছে, 80,000 80,000 ব্যালেন্সিং ফিগার ম্যাচ করে যাচ্ছে। এটা একটা ভুল হয়েছে এখানে, এখানে বাই ব্যালেন্স বিডি হয়ে গেছে, একটুখানি কারেকশন করে নেবে, এটা হবে টু ব্যালেন্স বিডি। সরি একটুখানি প্রবলেম হয়ে গেছিল, তো টেকনিক্যাল গ্লিচ ঠিক হয়ে গেছে। তো আমরা ছিলাম ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টেও আর কোনো আদার্স ট্রানজাকশনের কথা বলা হয়নি, তাই জন্য ব্যাংক অ্যাকাউন্টে 3 লাখ টাকাটাই ব্যালেন্সিং এ পড়ে থাকবে, এটাই আমাদের ক্যারেট ডাউন ভ্যালু, এটাকে আমরা পরবর্তী সময়ের জন্য নিয়ে চলবো।
আচ্ছা, তাহলে দুদিকে 3 লাখ মিলে গেল। এরপর হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল একবারই আনা হয়েছিল, তারপর ক্যাপিটালের সম্বন্ধে আর কোনো রকমের কোনো কথা বলা নেই যে আর কোনো ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছিল কিনা বা কোনো ক্যাপিটাল তুলে নিয়েছিল কিনা। তো ক্যাপিটালেরও ব্যালেন্সিং ফিগার বসলো এবং দুদিকে 20 লাখ মিলে গেল। এরপরে ধনী অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট একবার ক্যাশ সেল হয়েছিল, একবার ধনীর থেকে ক্রেডিট সেল হয়েছিল, দেখেছি আগে যখন পোস্টিং করেছি তখনই দেখেছি। এছাড়া আর কোনো ট্রানজাকশন বা সেলের কথা বলা হয়নি, তাই জন্য টোটাল ব্যালেন্সটাই 9 লাখ আমরা উল্টো দিকে ব্যালেন্সে ট্রান্সফার করলাম এবং দুদিকে 9 লাখ মিলিয়ে দিলাম, ডেবিট সাইড ক্রেডিট সাইড মিলে গেল। এরপর ধনী অ্যাকাউন্ট। ধনী অ্যাকাউন্টের কাছে প্রথমে ধনী অ্যাকাউন্টে কি ছিল, 20 লাখ টাকা ধার ছিল, ডেবিট সাইডে বসেছিল কারণ সেটা অ্যাসেট বেড়েছিল ধনী তখন ডেটার হিসাবে। পরে ক্যাশ দেওয়াতে অ্যাসেট কমে যায়, মানে ধনী অ্যাসেট যেটাকে আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করছিলাম সেটা ডিক্রিজ হয়, তো তার ক্রেডিট সাইডে পোস্টিং হয়। বাকি যেটা ব্যালেন্সিং পড়ে রইল 50,000, এইটা ক্যারেট ডাউন হবে, অর্থাৎ এটাকে পরবর্তীকালে আমরা ধনীর ব্যালেন্স হিসেবে ট্রিট করব এবং এই 50,000 টাকাটা আমরা কিন্তু পরবর্তীকালে ধনীর থেকে পাবো। তাহলে দুদিকে 2 লাখ মিলে গেল। তো আশা করা যাচ্ছে তোমরা লেজার অ্যাকাউন্টে কি করে পোস্টিং করতে হয় এবং ব্যালেন্সিং ফিগার কি করে বের করতে হয় এবং ক্যারেট ডাউন ভ্যালুটাকে কি করে আনতে হচ্ছে সেটা তোমরা বুঝতে পেরে গেছো। এটা ছিল তোমাদের একটা কনসেপ্ট বিল্ডিং কোশ্চেন, যেখানে তোমাদের জার্নাল এন্ট্রির সাথে কনসেপ্টটাকে বিল্ড করে তারপর লেজারে পোস্টিং কি করে করতে হচ্ছে সেটাতে ফোকাস করা হয়েছিল। ফার্স্ট ক্লাস আজকের যে পার্ট 1 থাকছে ফার্স্ট ক্লাসে, সেটা আজকে এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, যেইখানে আমরা জিএসটি কি এবং জিএসটি ট্রানজাকশন কি করে হয় সেটা আমরা শিখবো এবং তার পোস্টিং কি করে করতে হয় আমরা কিন্তু সেটা জানবো, আর কিছু কিছু লেজারের স্পেসিফিক পোস্টিং কি করে করে সেটা আমরা শিখবো। তো আজকের জন্য এটুকুনি। অল দ্য বেস্ট স্টুডেন্ট। বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, নিজেরা যেখান থেকে হেল্প পাচ্ছ বাকিদেরকেও হেল্প করো, আর মনে করে কমার্স স্ট্রিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক অবশ্যই করো, আর বেল আইকন বাটনটাকে ক্লিক করে দাও, কারণ তোমাদের আপডেটের জন্য তোমরা এনসিওর থাকতে পারবে, তোমরা আপডেট থাকতে পারবে কমার্স স্ট্রিটের সমস্ত ক্লাসেসের জন্য। তো অল দ্য বেস্ট স্টুডেন্ট।